সব্যসাচী দত্তকের আগেও ডিম ছোড়া হয়েছিল। ক্ষিপ্ত জনতা এর আগে দুবার সব্যসাচী দত্তকে ডিম ছুঁড়েছেন, গোবরও ছুঁড়েছেন। আবারও সেই ছবি, সব্যসাচী দত্তকে ডিম বিধাননগর আদালত থেকে বের করার পরই যেন ডিম বৃষ্টি হলো। দেখুন শুধু ছবিটা, সব্যসাচী দত্তকে ডিম ছুঁড়ে রীতিমতো বিক্ষোভ। পালানোর চেষ্টা করলেন কিন্তু পালিয়েও শেষ রক্ষা হলো না। ডিমের আতঙ্কে রীতিমতো দৌড়চ্ছেন সব্যসাচী দত্ত, কারণ এটা তো প্রথমবার নয়, এর আগেও তিনি ভুক্তভোগী, এর আগেও তিনি ডিম ছুঁড়েছে সাধারণ মানুষ তার উদ্দেশ্যে, কিন্তু এবারও পালিয়েও শেষ রক্ষা হলো না। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এর আগে আমরা দেখেছি ডিম ছোড়া, গোবর ছোড়া, আবারও আগের দিন আমরা দেখেছি ডিম ছোড়া, আজও সেই ছবিটা। পালাতে চাইলেন সব্যসাচী দত্ত, পাই পাই করে দৌড়াচ্ছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। দেখছি সেই ডিম ছুড়লই সাধারণ মানুষ। সব্যসাচী দত্ত তাকে আজকে আদালতে পেশ করা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে নতুন করে তাকে 6 দিনের হেফাজতের আবেদন জানানো হয়। বিচারকের পক্ষ থেকে সবকিছু ডকুমেন্ট সাবমিট যখন করে পুলিশ, তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় বিচারকের পক্ষ থেকে নির্দেশ দেয় 6 দিনের পুলিশি হেফাজতের। এরপরে সব্যসাচী দত্ত তাকে যখন বের করা হচ্ছিল বিধাননগর মহকুমা আদালত থেকে, সেই সময় লক্ষ্য করা যায় সব্যসাচীকে দত্তকে দেখে কিন্তু কিছু মানুষ, যারা এলাকার মানুষ থেকে শুরু করে কিছু বিজেপি কর্মীরা যারা উপস্থিত ছিল, তাকে চোর চোর স্লোগান দিয়ে থাকে। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য গেল সব্যসাচী দত্ত তাকে উদ্দেশ্য করে পরপর ডিম ছোড়া হলো এবং বেলুন ভর্তি রং ছোড়া হলো। আজকে দেখা গেল এর আগে সব্যসাচী দত্ত তাকে কিন্তু উদ্দেশ্য করে ডিম যেমন পরপর ছোড়া হয়েছিল, গোবর ছোড়া হয়েছিল, এবং এরপরে দেখা গেল সব্যসাচী দত্ত তাকে উদ্দেশ্য করে পরপর ডিম ছোড়া হলো এবং পরবর্তী ক্ষেত্রে চোর চোর স্লোগান দেওয়া হলো এবং রং ভর্তি বেলুন তাকে উদ্দেশ্য করে ছোড়া হয়। শেষমেশ পিছনে গেট দিয়ে সব্যসাচী দত্তকে বিধাননগর উত্তর থানার পুলিশ তারা বের করে নিয়ে যায়। যদিও এই যে গোটা ঘটনা ইতিমধ্যেই 6 দিনের হেফাজতের আবেদন জানানো, সেই 6 দিনের হেফাজতের আবেদন বিচারক মঞ্জুর করেছেন এবং গোটা এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলবে এবং আরো বেশ কিছু রিকভারি হবে। এখনো পর্যন্ত তদন্ত প্রক্রিয়া চলবে। বেশ, এদিকে মানস ভুঁইয়া, তার বিরুদ্ধে এফআইআর কেন? প্রাক্তন সেচ মন্ত্রীর বিরুদ্ধে সবংয়ে কি কারণে এফআইআর? 5 লক্ষ টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে। কোন দপ্তরে চাকরি দিয়েছিলেন তিনি, কি অভিযোগ জানবো। তবে তার আগে আরো একবার জানাই, মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর। প্রাক্তন সেচ মন্ত্রী, তার বিরুদ্ধে সবংয়ে এফআইআর দায়ের হলো। তৃণমূল সরকার যতদিন ক্ষমতায় ছিল, তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ এসেছে এবং সরকার পাল্টানোর পর, বিজেপি ক্ষমতায় আসার পর সাধারণ মানুষ তারাও অভিযোগ জানাচ্ছেন, মুখ খুলেছেন। দিগ্বিজয় রয়েছে আমার সঙ্গে। দিগ্বিজয়, এই এফআইআর এ ঠিক কি রয়েছে, কি অভিযোগ মানস ভুঁইয়ার বিরুদ্ধে? দেখো রমিয়া, এই অভিযোগে রয়েছে যে ভোটের আগে অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে সবংয়ের দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের অনন্ত টুং নামে এক ব্যক্তি তার স্ত্রীকে প্রায় 5 লক্ষ টাকার বিনিময়ে তেমাথানি এলাকায় সেচ দপ্তরের অফিসে কাজ দেওয়া হয়েছিল এবং পালাবদলের পরে সেই কাজ কিন্তু তার চলে যায়। তারপরেই কিন্তু ওই অনন্ত টুং সবং থানায় অভিযোগ দায়ের করে। ইতিমধ্যে কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস দল ছেড়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে জানিয়েছেন সবংয়ের প্রাক্তন বিধায়ক প্রাক্তন সেচ মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। তারপরে কিন্তু এই এফআইআর এবং এই অভিযোগ যথেষ্ট কিন্তু তার ক্ষেত্রে চাপের। তাই নিয়ে তার সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন ভরসা আছে এটা রাজনৈতিক চক্রান্ত, সবংবাসী এর উত্তর দেবে। আর যদিও মানস ভূঁইয়ার এই যে অভিযোগ, অর্থাৎ টাকা নিয়ে চাকরি দেওয়ার যে অভিযোগ, সেই অভিযোগকে কটাক্ষ করেছে বিজেপি। বেশ, মানসবাবু তো সবংয়ে চাকরি দিবে করে বহু মানুষের টাকা নিয়েছে। মানসবাবু বহু লোকের কাছে এইভাবে টাকা তুলে আজকে তাকে যারা তার কথা কোনো শুনছে না, তাকে ফাঁসি দেওয়ার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে। বিজেপি থেকে দাবি করবো যারা প্রকৃত টাকা দিয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে। মানসবাবু তো তৃণমূল ছাড়ছে, তৃণমূল ছাড়ে এখন কোন লাল ধরবে এখন ছোটাছুটি করছে, এখন কোন জায়গায় যাবে এখন স্থির করতে পারেনি। সবংয়ের মাটিতে মানসবাবু যা করেছে আমার মনে হয় কোনো জায়গায় তার স্থান নেই। মানস ভুঁইয়া কি বলছেন দেখি। আমার এসব জিনিস জানা নেই। 56 বছরের রাজনৈতিক জীবন, মানুষের সেবা করেছি, দিয়েছি, নিইনি কারো কাছে কিছু। ভালোবাসা চেয়েছি, ভালোবাসা পেয়েছি, একটা সুপরিও খাইনি কারো কাছে। আজকে পরিবর্তিত প্রেক্ষাপটে কেউ আঙুল তুলেছে, হতেই পারে, কিন্তু বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে, সবংয়ের মানুষের উপর আস্থা আছে।
আর এবার নজর রাখবো, আবারও খুলেছে আরজি কর ফাইলস। নতুন সরকার ক্ষমতায় আসার পর আরজি কর ফাইল আবারও ওপেন হয়েছে। পানিহাটি শ্মশানে তদন্তে সিবিআই আধিকারিকরা পৌঁছে যান। কি কি প্রশ্নের উত্তর তারা খোঁজার চেষ্টা করছেন, আরো বিস্তারিত এই বিষয়ে অনুপ জানাতে পারবে। অনুপ, কি কি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা? তো আরজি করে যে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা, সেই খুনের ঘটনা ইতিমধ্যে এখনো পর্যন্ত যে তদন্ত প্রক্রিয়া নতুন করে ফাইল খোলা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় গত 15 তারিখে আরজি কর যে হাসপাতাল, সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে, সিবিআই এর পক্ষ থেকে সিবিআই আধিকারিক তারা সেখানে যায়, বেশ কিছু অনুসন্ধান তারা শুরু করে এবং পরবর্তী ক্ষেত্রে একাধিক ব্যক্তির সঙ্গে যেমন কথা বলা হয়, এমএসজিপি যিনি হাসপাতালে তার সঙ্গে কথা বলা হয় এবং আজকে লক্ষ্য করা গেল এরকম ভাবে সিবিআই আধিকারিক তারা আরজি কর যে হাসপাতাল সেখানে তারা পৌঁছয়, যেমন তারই পাশাপাশি একটি টিম যিনি তদন্তকারী সংস্থার আইও, তিনি কিন্তু নিজে একেবারে কামারহাটি যে শ্মশান, সেই শ্মশানে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে কিন্তু বেশ কিছু তথ্য অনুসন্ধান তারা করে। সেদিনকে কারা কারা কোন কোন নেতৃত্ব বা কারা দেহ সৎকার করার জন্য এসেছিলেন, তাড়াহুড়ো করছিলেন এবং কারাই নিদান দিচ্ছিলেন, এই গোটা বিষয় কিন্তু একেবারে জানার জন্য যে শ্মশানের যিনি ডোম ছিলেন তার সঙ্গে কথা বলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং গোটা বিষয় কি ঘটেছিল, আরজি করে তরুণী চিকিৎসক খুনের ঘটনা পরবর্তী, ধর্ষণ করে খুনের ঘটনা পরবর্তী ক্ষেত্রে এই যে ওটা যাবতীয় বিষয় কিন্তু সেখান থেকে তারা তথ্য সংগ্রহ করে এবং একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে এভিডেন্স জোগাড় করে। পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত তথ্য নতুন করে আদালতে পেশ করে এবং একাধিক ব্যক্তিকে আবার তলব করে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তটা হচ্ছে, সরকার নতুন এসেছে, তদন্তটাও নতুন করে শুরু হয়েছে, এবার বিচার আসবে। আমি কোনো সময় আশা হারাইনি, মেয়েকে হারিয়েছি, তারপরে আশা হারালে বাঁচবো কি করে? বার্নিং ঘাটের যে ইনচার্জ সে বলছে যে আপনারা সেদিন চেয়েছিলেন বলেই তাই মেয়ের দাহ করা হয়েছিল। উনি এখন উল্টো কথা বলছেন, তখন বলেছিলেন যিনি আমার মেয়েকে ডেড বডিটা নিয়ে এসেছিলেন সেই ড্রাইভারও বলেছিলেন যে এগুলো ঠিক হয়নি কিছুই, যে সব ডেড বডি পোস্টমর্টম হয় সেগুলো চেয়ারম্যানের অনুমতি ছাড়া বার্নিং করা যায় না। তো সেখানে মলয় রায় ওখানে আর এই মুহূর্তে যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে, আরো বিপদ বাড়লো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ প্রত্যাহার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ তুলল মধ্যপ্রদেশ হাইকোর্ট। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, কোন মামলার প্রেক্ষিতে এই কড়া পদক্ষেপ মধ্যপ্রদেশ হাইকোর্টের? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এমপি-এমএলএ কোর্টে একটি মামলা দায়ের করেছিল বিধায়ক আকাশ বিজয়বর্গীয় এবং সে একটি র্যালিতে, একটি পলিটিক্যাল র্যালিতে আকাশ বিজয়বর্গীয়কে গুন্ডা বা গুণ বলে উল্লেখ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরিপ্রেক্ষিতে এমপি-এমএলএ কোর্টে মামলা হয় এবং তারপরে সেই মামলা গিয়ে গড়ায় মধ্যপ্রদেশ হাইকোর্টে এবং সেখানে বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তাকে রেসপন্ড করার জন্য বলা হলেও তিনি রেসপন্ড করেননি এবং তারপরেই যথেষ্ট কড়া অবস্থান নিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের তরফ থেকে তার যে রক্ষা কবচ ছিল সেই রক্ষা কবচ প্রত্যাহার করা হয়েছে। ফলে নিঃসন্দেহে বিপদ আরো বাড়লো এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৈত্রেয়ী, একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে, এদিক থেকে ওদিক একের পর এক চক্রবুহে জড়িয়ে যাচ্ছেন অভিষেক, তা বলার অপেক্ষা রাখে না। আমি আরো একটু দর্শকদের জন্য তোমার কাছ থেকে জানতে চাইবো যে কি কারণের জন্য মধ্যপ্রদেশ হাইকোর্ট এই ধরনের কড়া পদক্ষেপ নিতে বাধ্য হলো? দেখো, মধ্যপ্রদেশের বিধায়ক আকাশ বিজয়বর্গীয় একটি মামলা করেছিলেন যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি ডিফেমেশনের মামলা তিনি করেছিলেন, তার সম্মানহানি করা হয়েছিল এবং একটি পলিটিক্যাল র্যালিতে তাকে গুন্ডা বলে উল্লেখ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তারপর সেই মামলা যখন মধ্যপ্রদেশ হাইকোর্টে গিয়ে পৌঁছায় তখন একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেসপন্ড করার জন্য বলা হয়, অর্থাৎ এই মামলার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য সেটা জানাতে বলা হয়। কিন্তু একাধিকবার রিমাইন্ডার দেওয়ার পরেও তিনি তার বক্তব্য জানাননি এবং তারপরেই মধ্যপ্রদেশ হাইকোর্ট কড়া অবস্থান নিয়েছে। তাদের বক্তব্য যে তাকে গ্রেপ্তারির ওপর যে স্থগিতাদেশ ছিল সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। অর্থাৎ সেদিক থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য নিঃসন্দেহে পশ্চিমবঙ্গে একের পর এক মামলা, একের পর এক কখনো সিআইডি কখনো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সমনে তাকে জিজ্ঞাসাবাদে যেতে হচ্ছে। আর এবার মধ্যপ্রদেশ থেকেও তার যে রক্ষা কবচ ছিল সেই রক্ষা কবচ কিন্তু প্রত্যাহার হয়ে গেল। মৈত্রেয়ী, একটু জানতে চাইবো যে এই রক্ষা কবচ কতদিন পর্যন্ত ছিল?
দেখো, এই রক্ষা কবচ দেওয়া ছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রক্ষা কবচ আরো কিছুদিন ছিল এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই রক্ষা কবচ প্রত্যাহার করার সিদ্ধান্তের ফলে আজকে থেকে কিন্তু রক্ষা কবচ প্রত্যাহার হয়ে গেল। সোনিয়া, মৈত্রী, আরো একবার একটু তোমার কাছ থেকে জানতে চাইবো এই গোটা বিষয়টা। যেমনটাই বলছিলাম যে একের পর এক পশ্চিমবঙ্গেও আমরা দেখেছি যে একের পর এক অভিযোগ এবং একের পর এক মামলা, ইডি, সিআইডি একের পর এক তলব করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোথাও গিয়ে এবার মধ্যপ্রদেশ হাইকোর্টও কড়া পদক্ষেপ নিল, মানে একদম চক্রব্যূহে জড়িয়ে যাচ্ছে অভিষেক। দেখো, নিঃসন্দেহে এটা বলা যেতেই পারে চক্রব্যূহেরই সামিল। তার কারণ বাংলায় আমরা দেখেছি গত কয়েকদিনে টানা একের পর এক জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই মামলা যেটা বেশ কিছুদিন আগে দায়ের হয়েছিল, এবার সেই মামলার জন্য কিন্তু অভিষেক একেবারে মৈত্রী, অভিষেকের যে বিপদ বাড়লো তা বলার অপেক্ষা রাখে না। আর এবার বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা, সেখানে ডামাডোল। এর আগে আমরা দেখেছি একের পর এক পুরসভায় ডামাডোল, আর এবার বাঁকুড়া বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দিয়ে দিলেন ইস্তফা। পুর প্রধান গৌতম গোস্বামী তৃণমূলও ছাড়লেন। রাজ্যের সঙ্গে আমার শহর বিষ্ণুপুর, সেখানে আমরা 1 থেকে 19টা ওয়ার্ডেই কিন্তু হেরে গেছি এবং এই সার্বিক হারের দায় মাথায় নিয়ে আমি আমার পৌরপ্রধানের পদ থেকে পদত্যাগ করলাম এবং যেহেতু আমি 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে নির্বাচিত হয়েছি, সেই জায়গাতে আমি কাউন্সিলরশিপ থাকছি এবং এই বোর্ড যতদিন থাকবে ততদিন মানুষের পাশে থেকে, 17 নম্বরের মানুষের পাশে থেকে সাহায্য সহচর্য পাশে থাকবো। বাঁকুড়ার তৃণমূল পুর প্রধান তিনিও ইস্তফা দিলেন, পদ ছাড়লেন বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান। গত 10ই জুন অলকা সেন মজুমদারের বিরুদ্ধে অনাস্থা, দলেরই 16 কাউন্সিলর এই অনাস্থা প্রস্তাব আনেন, আর এবার পুরো চেয়ারম্যানই দিয়ে দিলেন ইস্তফা। জেলা শাসকের কাছে আমি আমার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলাম। সৌজন্যমূলক তো জেলা শাসকের সঙ্গে আমি দেখা করতেই পারি। কোনো কি চাপ বা ভয় ছিল? না, কোনো কিছু না, এটা আমি স্বেচ্ছায় পদত্যাগ করলাম। কাউন্সিলরটা সেক্ষেত্রে এই যে পৌরসভা, এটা কি অ্যাডমিনিস্ট্রেশন চালাবে এবারে? সরকারের ব্যাপার, সরকার সিদ্ধান্ত নেবে। এবারের দুর্গাপুজোয় স্পেশাল চমক। গ্লোবাল ট্যুরিজম সার্কিটের মাধ্যমে দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়াই টার্গেট। বেঙ্গল ট্যুরিজমকে সবার সামনে তুলে ধরাই উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের সহযোগিতায় কাজ এগোবে বললেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলছেন যে এবারের দুর্গাপুজোয় স্পেশাল চমক থাকছে। কি চমক? গ্লোবাল ট্যুরিজম সার্কিটের মাধ্যমে দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া হবে, এটাই টার্গেট। এই টার্গেটে নেওয়া হচ্ছে বেঙ্গল ট্যুরিজমকে সবার সামনে তুলে ধরাটাই মূল উদ্দেশ্য। মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের সহযোগিতায় এ কাজ এগিয়ে যাবে, এমনটাই বললেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। আমরা চেষ্টা করছি এবারের দুর্গাপুজোয় একটা বিশেষ চমক রাখবার। গ্লোবাল ট্যুরিজম সার্কিটে দুর্গাপুজোকে কিভাবে আমরা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দিয়ে বেঙ্গল ট্যুরিজমকে কিভাবে বুস্ট আপ করা যায়, বেঙ্গলকে কিভাবে শোকেস করা যায়। কারণ প্রধানমন্ত্রী ভারতবর্ষের যে হিডেন স্ট্রেংথ হিসাবে তিনি ট্যুরিজমকে এক্সপ্লোর করার কথা বলেছেন। আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে পর্যটনকে বিশ্বের মানচিত্রে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করব। তার জন্য আধিকারিকদেরকে অনুরোধ করেছি নির্দিষ্ট একটি প্ল্যান প্রপোজাল তৈরি করা। গ্লোবালি দুর্গাপুজোকে তুলে ধরা শুধু নয়, সারা বিশ্ব জুড়ে প্রবাসী যে বাঙালি যারা দুর্গাপুজো করেন তাদেরকেও এই মানচিত্রে কিভাবে অন্তর্ভুক্ত করা যায় তার রুটম্যাপ তৈরি করবার একটা চেষ্টা করছি। ইট উইল বি ওয়ার্ল্ড ক্লাস ইভেন্ট, তার একটা প্রস্তুতি নেওয়া আমরা শুরু করেছি। আমি ঐতিহ্য